অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। তো বন্ধুরা, মেঘ ডাকছে বলে কাপড়গুলো আমি তুলে দিয়েই যাই। ঘরে মেয়ে আর মা আছে ঘরে, তো আমি কাপড়গুলো তুলে দিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি হলে ভিজে যাবে, ওদের খেয়াল হবে কি হবে না, তো ওই জন্য আমি তুলে দিই। আর এই দেখো, কাপড় নিতে নিতেই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, তো ছাতাও আমার এইভাবে নেই। তো চলো কাপড়গুলো তুলে নিই আমি পটপট করে। এগুলো সব বন্ধ করে দিয়ে যায়। চলো, আমি ছাতা না নিয়ে বেরিয়ে পড়লাম, তো দেখা যাক ভিজেই যায় নাকি। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়লাম, আর এই যে দেখো এই ছোট্ট সেই রথটা, যেটা আমি দূর থেকে তোমাদেরকে দেখাই। তো আমি যাওয়ার জন্য শর্টকাট রাস্তা নিলাম যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যাই। তো এখন অবধি আমার ভিডিও যেখান থেকে দেখছো, আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর আশা করছি নিশ্চয়ই সব বন্ধুরা সবাই অনেক ভালো আছো। তো চলো আজকের এই ছোট্ট একটু ভিডিও কন্টিনিউ করতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এই যে শর্টকাট রাস্তাটা একটু জঙ্গলই হয় বন্ধুরা, সেটা দিয়ে লোক খুব একটা যাতায়াত করে না, কম যাতায়াত করে। আর শর্টকাট রাস্তা তো এটা দিয়ে আগে আমি কাজে যেতাম, আমি যখন কাজ করতাম এটা দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আর মানে সুবিধাও হতো। তো এই জন্য আমি এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছি। তো আজকে যাচ্ছি একটু কুর্তি কিনতে দোকানে। তো এই যে দেখো চলে এলাম, ওই যে রোড দেখা যাচ্ছে। তো আসবে আমার দুজন বান্ধবী আসবে, তারাও নেবে আমিও নেব। তো চলো দোকানে। তাই যে বন্ধুরা, দোকানে ঢুকে গেছি, আর আমার কুর্তি নেওয়া হয়ে গেছে। আমি এখানে বেশি ভিডিও করছি না, জাস্ট তোমাদেরকে হালকাভাবে দেখাচ্ছি। আর বন্ধুদের নেওয়া হয়নি, তাই আমি বসে আছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছোট্ট একটা দোকান, এটা আমাদের বুনিয়াদপুরে ললিতা ড্রেস বলে। তো এখানে যথেষ্ট ভালো কুর্তি পাওয়া যায় একটু কম পয়সার মধ্যে, তো এখানে সেখানে চলে আসে। তো আমার কুর্তি নেওয়া কমপ্লিট, আমি এখন বাড়ি ফিরবো। আর বৃষ্টি হচ্ছে বলে আমি বসেছিলাম, বৃষ্টিটা থেমে গেলেই আমি আবার বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি কুর্তিগুলো শেয়ার করছি, ঠিক আছে? তো বেশি নেইনি, মোটে 3টা নিয়েছি। তো কয়েকদিন পরি, তারপরে পুজোর সামনে তো আসছে, তখন আবারই নেওয়া যাবে। এই যে একটা ওনা দিয়েছি, একটা ইনার নিয়েছি, ইনার, আর এই যে একটা জামা নিয়েছি, জামা, আর এই যে একটা জামা নিয়েছি, এই একটা সাদা। তো বন্ধুরা, বাংলাদেশে আয়নাঘর নামে যে কোনো ঘর ছিল কিংবা আছে সেটা তো আমার জানা ছিল না। তো এখন জানা যাচ্ছে আয়নাঘর নামে একটা বন্দি কারাগার কিংবা বন্দিখানা ছিল, যেখানে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে রেখে গুম করে দেওয়া হয়েছে, কিংবা অনেক অত্যাচার করা হয়েছে। আর এই বিষয় নিয়ে সকলের সামনে খুবই চর্চার বিষয় আয়নাঘর। শেষের দিকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, আর সেটা এখন তো আমাদের প্রতিবেশী দেশ প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে, তো সেখানকারই কিছু কথা, কিছু কাহিনী তোমাদের শেয়ার করছি, যেটা মানে অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাই, যে আয়নাঘর, যে আমাদের হাসিনা সরকার যে ছিলেন বাংলাদেশে, তার একটা আয়নাঘর নামে একটা স্থান ছিল, সেখানে অনেক মানুষদেরকে বন্দি করা হতো, আর তাদের কাছ থেকে
অনেক কিছু তথ্য আদায় করার জন্য সেখানে তাদেরকে বন্দী করা হতো। আর বিশেষত সেই সরকারের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতো, যারা কথা বলতো, তাদেরকেই সেখানে নিয়ে যাওয়া হতো। তো সেখানে তাদের প্রতি কেমন অত্যাচার হতো আর তাদেরকে কেমন রিমান্ডে রাখলে কিভাবে তাদের কাছ থেকে মানে তথ্য আদায় করার জন্য কিভাবে তাদের সাথে ব্যবহারটা করা হতো, এখানেই তারা নিজের মুখে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে। কারণ আয়নাঘরটা একটা এমনই ভয়াবহ জায়গা, মানে কি বলবো, যারা গেছেন তারা এখনো ভাবলে সেই কথাটা ভীষণভাবে অস্থির হয়ে যান। তো চলো তাদের কথাগুলো একবার করে শুনে নিই তোমাদের সাথে শেয়ার। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক, সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম, আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সেই বাথরুমে 2টা ফ্যান আছে, একটা লো ফ্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই, আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, একটা একজস্ট ফ্যান আছে উপরে, আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে। আমাদের অনেক পুরো, আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটা বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে শিকটি একটু তুলনামূলকভাবে চিকুন, লোহার দরজা। তারপরে হলো আপনার বড় কাঠের দরজা, কাঠের দরজা মাঝখান দিয়ে আছে আপনার ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। বন্ধুরা, এই ভয়ঙ্কর আয়নাঘরটা নিয়ে আরেকজন ভাই, প্রতিবেশী ভাই কি বলছে শুনুন। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, ওই দিন রাতে আমাকে চোখ বাঁধে ওদের আবার রুমে নিয়ে যায়, মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকাই, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয়, এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ, আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আমার হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে, যাতে মানে চিৎকার বাইরে না যায়, আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এবার প্রায় 15-20 মিনিট ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সমান অধিকার পায়, সবাই যেন ভালোভাবে সুস্থভাবে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে, আর সবাই যেন হাসি মুখে গান গাইতে পারে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই আশাই রাখছি। আর আশা রাখছি আমরা প্রতিবেশী সকলেই যেন ভালো থাকি প্রতিবেশী দেশের সাথে। তো পুরনো সরকার চলে গেল, নতুন সরকার এসেছে, নতুন বাংলাদেশ নতুনভাবে সেজে উঠুক, নতুনভাবে নতুন পথে চলুক, আর সবাই অনেক অনেক ভালো থাকুক। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই আছো। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। তো সবাই ভালো থেকো, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।